ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারের একটি বিষয়। এই বিষয়টি হলো কেশবচন্দ্র সেন এবং ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্রের ভূমিকা নিয়ে। আজকের ভিডিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে। রামমোহনের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সভা ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। রামমোহন মারা যাওয়ার পর ব্রাহ্ম আন্দোলন একটু শিথিল হয়ে পড়ে, স্তিমিত হয়ে পড়ে এবং এই আন্দোলনে নতুন করে প্রাণ সঞ্চার করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথের উপর আমার ভিডিও আছে, তোমরা দেখছো। ব্রাহ্ম আন্দোলনে রামমোহনের ভূমিকা কতটা তা তোমরা দেখছো আমার আর একটি ভিডিওতে। ব্রাহ্ম সমাজের ভাঙন ধরেছে। আমরা আলোচনায় দেখতে পাব ব্রাহ্ম সমাজ যে ব্রাহ্ম আন্দোলন গড়ে তোলেন রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে, হিন্দু ধর্মের গোড়ামির বিরুদ্ধে, এবং বাংলা আর যে সমাজ জীবনে কুসংস্কার ছিল, অপসংস্কৃতি ছিল, জাতিভেদ প্রথা ছিল, কন্যাপণ প্রথা ছিল, সতীদাহ প্রথা ছিল, এই সবের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগঠিত করেছে ব্রাহ্ম সমাজ এবং অনেক ক্ষেত্রে এই ব্রাহ্ম সমাজ সফল হয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেছেন, আর এই সভার আদর্শ, ব্রাহ্ম সমাজের আদর্শ, নীতি ইত্যাদি ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলবার জন্য তত্ত্ববোধিনী পত্রিকা রচনা করেছেন। আমরা আলোচনায় দেখতে পাব, অন্য ভিডিওতে দেখেছি যে দেবেন্দ্রনাথ ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে পজিটিভ রোল তার ছিল, কিন্তু যখন কেশবচন্দ্র এই ব্রাহ্ম আন্দোলনে যোগ দিলেন কত সালে, 1858 সালে ব্রাহ্ম সমাজের আন্দোলনে কেশবচন্দ্র সেন যোগ দেন। কেশবচন্দ্র সেন যোগ দেওয়ার পাশাপাশি তারই সঙ্গে আরও অনেকে যোগ দিয়েছেন, তার অনেক সহকর্মী। তারা কারা? প্রতাপচন্দ্র মজুমদার, বিজয়কৃষ্ণ গোস্বামী, উমেশচন্দ্র দত্ত। এরা কিন্তু ব্রাহ্ম আন্দোলনে ব্রাহ্ম সমাজের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কেশবচন্দ্র এতটা সফল হয়েছেন ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে, ব্রাহ্ম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সমাজে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত মুগ্ধ হয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আর সেই কারণেই দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন। ব্রহ্মানন্দ, ব্রহ্ম জ্ঞান অর্জন করতে পেরেছেন কেশবচন্দ্র। কার চোখে? এটা দেবেন্দ্রনাথ ঠাকুরের চোখে। তাই ব্রাহ্ম সমাজের সেক্রেটারি বা সচিব বা সম্পাদক হন কেশবচন্দ্র সেন এবং তিনি ব্রাহ্ম আচার্য পদে অধিষ্ঠিত হন। তাহলে এই আলোচনা থেকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। কি অসুবিধা হচ্ছে না? যে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের আন্দোলনের ক্ষেত্রে কত বড় মাপের নেতা। কিন্তু
দুঃখের বিষয়। কি দুঃখের বিষয়? কেশবচন্দ্র সেন এত সফল হয়েছেন, তাকে মানে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছেন, আচার্য পদেও অভিষিক্ত করেছেন, সব দেবেন্দ্রনাথ ঠাকুর উদ্যোগে এগুলি সফল হয়েছে। কিন্তু এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্রের মতবিরোধ হয়। আন্দোলন পরিচালনার ক্ষেত্রে কোন কোন ইস্যুকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এই সমস্ত ইস্যু ভিত্তিক, অর্থাৎ কোন বিষয়টাকে আন্দোলনে জোর দিতে হবে আর কোন বিষয়টাকে জোর দিতে হবে না, তা নিয়ে কর্মসূচি নিয়ে, ব্রাহ্ম আন্দোলনের উদ্দেশ্য নিয়ে ইত্যাদি নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্রের মতবিরোধ হলো। তাহলে এখানে বিতর্ক। তাহলে একটা আন্দোলন, একটা সমাজের, ব্রাহ্ম সমাজের আন্দোলনে যদি মতবিরোধ হয়, তাহলে সেটা তো সুস্বাস্থ্যের ব্যাপার নয়, এটা খারাপ জিনিস। এইবার কোন কোন ক্ষেত্রে এই মতবিরোধটা হলো? মতবিরোধ হলো কেশবচন্দ্র অসবর্ণ বিবাহ, উনি বললেন এটা হবে। দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন যে অসবর্ণ বিবাহ হবে না। অসবর্ণ বর্ণ, চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণের, চারটি বর্ণের ছেলেমেয়েরা স্বাধীনভাবে বিয়ে করতে পারবে। এখানে জাতিভেদ প্রথাকে ভায়োলেট করা হচ্ছে। কিসের জাতিভেদ প্রথা? উচ্চ বর্ণের ছেলের সঙ্গে নিম্ন বর্ণের মেয়ের বিয়ে হতেই পারে, এটা অনুলোম বিবাহ। আর নিম্ন বর্ণের মেয়ের সঙ্গে উচ্চ বর্ণের ছেলের বিয়ে হতে পারে, এটা প্রতিলোম বিবাহ, এটা অসবর্ণ বিবাহ। কেশবচন্দ্র কি চাইলেন? যে অসবর্ণ বিবাহ, তিনি জাতিভেদের বিপক্ষে, কিন্তু জাতিভেদের পক্ষে দেবেন্দ্রনাথের বক্তব্য। বিধবা বিবাহ, বিধবা বিবাহ আমি একাধিক ভিডিওতে বলেছি, বাংলার সমাজ জীবনে 19 শতকের আগে, অষ্টাদশ শতকে এখানে একটা কুসংস্কার ব্যাপকভাবে ছিল। ছেলেরা স্ত্রী মারা গেলে বিয়ে করতে পারবে, আবার বউ থাকতে বিবাহ করবে, বহু বিবাহ করতে পারবে, কিন্তু স্বামী মারা গেলে তার স্ত্রী বিয়ে করতে পারবে না। এটা সামাজিক অন্যায়। কেন বিয়ে করতে পারবে না? একটা বিধবা মহিলা কি অপরাধ করেছে? এটা কেশবচন্দ্র বললেন বিধবারা বিয়ে করতে পারবেন। কেশবচন্দ্র সেন বললেও কিন্তু এক্ষেত্রে মতবিরোধ হলো দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, অর্থাৎ ব্রাহ্ম সমাজের যে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রাণ সঞ্চার করেছেন, গতি এনেছেন, তার সঙ্গে একটা মতবিরোধ হলো। তাহলে অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, ব্রাহ্ম, আরেকটা হলো যে ব্রাহ্ম আচার্যদের উপবীত পড়া। উপবীত মানে পৈতা। ব্রাহ্ম আচার্য হলে তাকে পৈতা গ্রহণ করতেই হবে। এটা কার বক্তব্য? যেটা হলো আদি ব্রাহ্ম সমাজ, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে যে ব্রাহ্ম সমাজ পরিচালিত হয়েছে, সেই ব্রাহ্ম সমাজের বক্তব্য হলো যে ব্রহ্ম আচার্যদের উপবীত গ্রহণ করতে হবে। কিন্তু কেশবচন্দ্র এর বিরোধিতা করলেন, না, উপবীত করা কম্পালসারি না। তাহলে তিনটি বিষয় মতবিরোধ, চারটি বিষয়। কি কি? আরেকটা কি? বাংলায় উচ্চারণ, সংস্কৃত উচ্চারণের পরিবর্তে বাংলায় উচ্চারণ নিয়ে একটা মতবিরোধ। কেশবচন্দ্র বললেন যে আচার্যরা সংস্কৃতকে মানে করে বাংলায় উচ্চারণ করতে পারবে, দেবনাগরী ভাষায় উচ্চারণ না করলেও হবে। কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য যে না, সংস্কৃত ভাষাতেই উচ্চারণ করতে হবে। তাহলে মেনলি চারটি বিষয়ে মতবিরোধ। একটা হচ্ছে অসবর্ণ বিবাহ, কেশবচন্দ্রের একরকম বক্তব্য, দেবেন্দ্রের আর এক রকম বক্তব্য। বিধবা বিবাহ, কেশবচন্দ্র বিরোধিতা করেছেন,
ব্রাহ্ম আন্দোলনের আরেকজন নেতা কেশবচন্দ্র বলছেন বিধবা বিবাহ হবে, আচার্যদের উপবিত পড়লে পড়তেই হবে। দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কেশবচন্দ্র বলছে না, উপবিত অর্থাৎ বইটা না পড়লেও হবে। আর সংস্কৃত বা দেবনাগরী ভাষাতে তোমার উচ্চারণ না করলেও হবে, সেক্ষেত্রে তোমার বাংলা ভাষাতে উচ্চারণ করলেও হবে ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে, ব্রাহ্ম ধর্ম প্রচারের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি দেবেন্দ্রনাথ একটা কি সমাজের গতি আনার ক্ষেত্রে একটা বিরোধিতা করছেন, আর কেশবচন্দ্র হচ্ছে অনেকটা প্রগতিশীল পরিবর্তনকে উনি মেনে নিয়েছেন। এর মধ্যে বিতর্ক দেখা দিল। এই বিতর্কের ফলে কি হলো, 1866 সালে কেশবচন্দ্র এবং তার অনুগামীরা আদি ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কৃত হলেন। যে ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, পরিচালিত হয়েছিল, সেই ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কৃত হলেন কারা? কেশবচন্দ্র এবং তার অনুগামীরা। আদি ব্রাহ্ম সমাজ হলো দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে যে ব্রাহ্ম সমাজ, সেটা হলো আদি ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্রের নেতৃত্বে যে ব্রাহ্ম সমাজ গড়ে উঠল, এটা হলো ভারতের ব্রাহ্ম সমাজ। ভারতের ব্রাহ্ম সমাজ 1866 সালে গঠিত হয়। কে গঠন করেন? কেশবচন্দ্র সেন। এইবার আমরা দেখব এই ভারতের ব্রাহ্ম সমাজ কি ভূমিকা নিচ্ছে হিন্দু ধর্মের রক্ষণশীলতার বিরুদ্ধে। আমরা জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর একেশ্বরবাদে বিশ্বাসী। দেখো, ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদে বিশ্বাসী। ব্রাহ্ম সমাজের মূল প্রতিষ্ঠাতা রামমোহন এক ঈশ্বরবাদে বিশ্বাসী, মানে ঈশ্বর একটাই, দ্বিতীয় ঈশ্বর হতে পারে না। পৃথিবীতে আর কোনো কিছু নেই, ঈশ্বরই আছে। যা ঈশ্বর তাই আল্লাহ, তাই যিশু, তাই ভগবান। সুতরাং ঈশ্বর একটা, বিভিন্ন নামে পরিচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন যেহেতু দেবেন্দ্রনাথ ঠাকুর কি ব্রাহ্ম সমাজের একজন স্থানীয় ব্যক্তি। আর ব্রাহ্ম কেশবচন্দ্র এখানে এসে বললেন যে ব্রাহ্ম ধর্মই হলো হিন্দু ধর্ম। দেখো, হিন্দু ধর্মের যে কুসংস্কার, হিন্দু ধর্মের যে পতন ভাঙন, অবক্ষয়, সেই অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর জন্যই তো ব্রাহ্ম আন্দোলন। কিন্তু রামমোহন এইভাবে বলেননি, রামমোহন এইভাবে বলেননি। দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন যে ব্রাহ্ম ধর্মই হলো কি হিন্দু ধর্ম, হিন্দুদের জন্যই ধর্ম। তাই মূর্তি পূজার বিরোধী, মূর্তি পূজার বিরোধী রামমোহন মূর্তি পূজার বিরোধী ছিলেন। যে মূর্তি পূজা কি করে কি হবে? মূর্তি পূজার মধ্যে কোনো কোনো আধ্যাত্মিক শক্তি নেই, ওটা একটা জাস্ট মূর্তি। তাই মূর্তি পূজা করার পক্ষপাতী ছিলেন না ব্রাহ্ম সমাজ। এক্ষেত্রে দেবেন্দ্রনাথ ঠাকুর একেশ্বরবাদে বিশ্বাসী। দেখো, জাতিভেদ প্রথাকে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর মেনে নিচ্ছেন। ওই যে অসবর্ণ বিবাহ হবে না, এক বর্ণের ছেলের সঙ্গে আর এক বর্ণের মেয়ে বিবাহ অন্যায়, এটা জাতিভেদ প্রথাকে মান্যতা দেওয়া। এই মান্যতা দিয়েছিলেন জাতিভেদ প্রথা। কিন্তু কেশবচন্দ্র জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। এটা অন্যায়, অবিচার, সামাজিক অন্যায়, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে কেশবচন্দ্র সংগঠিত আন্দোলন করেছেন। তাহলে আমরা দেখছি যে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবের মতবিরোধ। ভারতীয় ব্রাহ্ম সমাজ, এটা ভারতের যে ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র গ্রহণ করলেন, সব তরুণ ব্যক্তিরা, তরুণ নেতারা তার সঙ্গে আছে। কেশবের সঙ্গে আছে প্রতাপচন্দ্র মজুমদার, বিজয়কৃষ্ণ গোস্বামী, উমেশ চন্দ্র দত্ত। এরা সব তরুণ নেতা। কেশবের নেতৃত্বে যে আদি ব্রাহ্ম সমাজ, ভারতের আদি যে ব্রাহ্ম সমাজ, সেটা হলো দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে চলে গেল। আর কেশবচন্দ্র যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করলো, সেটা হলো ভারতের ব্রাহ্ম সমাজ। 1866 সালে এই ব্রাহ্ম সমাজ
পপুলারিটি গেইন করলো। পপুলারিটি গেইন করা মানে জনপ্রিয়তা। মানুষ কিন্তু এই ভারতের ব্রাহ্ম সমাজকে মেনে নিতে লাগলো, প্রসার হতে লাগলো, এর আদর্শকে গ্রহণ করতে লাগলো। শিবনাথ শাস্ত্রী, রাজকুমার বিদ্যারত্ন, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, শশীপদ শশীপদ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এরা হলো কেশবের অনুগামী, কেশবপন্থী। এরা 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 ভারতের ব্রাহ্ম সমাজের সংগঠক। এইবার হলো কি, কেশবচন্দ্রের ব্যক্তিগত কিছু আদর্শ ছিল। কেশবচন্দ্র খ্রিস্টান প্রীতি ছিল। খ্রিস্টান প্রীতি মানে কি, খ্রিস্টানদের ভালোবাসতেন। খ্রিস্ট ধর্মের প্রতি তার দুর্বলতা ছিল। দেখো, কেশবচন্দ্র হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়েছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়েছেন, কি তাই তো? আর 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 কেশবচন্দ্র খ্রিস্টান ধর্মকে মানছেন না ঠিকই, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেননি ঠিকই, কিন্তু খ্রিস্টান ধর্মের প্রতি দুর্বলতা আছে। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের খ্রিস্টান ধর্মের প্রতি দুর্বলতা নেই, তার প্রধানত দুর্বলতা হচ্ছে হিন্দু ধর্মের প্রতি। হিন্দুত্ববাদী তিনি। কেশবচন্দ্র খ্রিস্টান প্রীতি। কেশবচন্দ্র ইংরেজদের প্রতি প্রীতি ছিল। তোমরা জানো যে যখন ব্রিটিশ সরকার চলছে ভারতবর্ষে, তখন ভারতবর্ষে ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরিভাবে ভারতকে শাসন করছে। কোম্পানি সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে ভারত শাসন আইনের মাধ্যমে। তখন ব্রিটিশ সরকার ভারতকে শাসন করছে। আর এই ইংরেজদের প্রতি প্রীতি ছিল কার? কেশবচন্দ্রের আরেকটা দুর্বলতা। কি দুর্বলতা? তিনি চৈতন্য প্রীতি ছিলেন, চৈতন্যের প্রতি আসক্তি তার ছিল। চৈতন্যদেব, যিনি সাম্যের আদর্শকে প্রচার করেছেন, যিনি জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন, যিনি অন্যান্য ধর্মের প্রতি সহানুভূতি দেখাতে পেরেছেন। কোনো ঘোরামি তার মধ্যে ছিল না। হিন্দু ধর্মকে একটা বিপদের, একটা সংকটের হাত থেকে চৈতন্যদেব বাঁচাতে সক্ষম হয়েছিলেন। তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক। বৈষ্ণব হয় সেই, তৃণ হতে দীনতর সেই হয় বৈষ্ণব। কষ্ট সহিষ্ণু, সহ্য গুণ, ভালোবাসা। অন্য কোনো ধর্মের মানুষকে কোনো মতেই ঘৃণা করা যাবে না। এই হলো চৈতন্যদেব এই আদর্শ। এই আদর্শটাকে তো কেশবচন্দ্র গুরুত্ব দিয়েছেন। আর কেশবচন্দ্র গুরুবাদের মানে পক্ষে ছিলেন। গুরুবাদ কি? যে গুরু ধরতে হবে। দেখো, রামমোহন কিন্তু গুরু বা পুরোহিততন্ত্রের বিরোধী ছিলেন। আবার এখানে চৈতন্য প্রীতি অর্থাৎ চৈতন্যদেব কিন্তু পুরোহিততন্ত্রের বিরোধী ছিলেন। রামমোহন পুরোহিততন্ত্রের বিরোধী। ভগবানকে পেতে গেলে কোনো পুরোহিত বা কোনো মাধ্যম দরকার নেই, ভগবানকে সরাসরি পাওয়া যাবে, কোনো পুরোহিত নেই। কিন্তু এখানে গুরুবাদকে কেশব গুরুত্ব দিচ্ছেন, ভক্তিবাদকে গুরুত্ব দিচ্ছেন। কেশবচন্দ্র, আমি আগেই বলেছি, কেশবচন্দ্র মূর্তি পূজার বিরোধী ছিলেন। ব্রাহ্ম সমাজের আদর্শ হলো মূর্তি পূজার বিরোধিতা করা। রামমোহনও করেছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজার বিরোধিতা করেছেন। এখানে আমরা দেখব যে কেশবচন্দ্র মূর্তি পূজার বিরোধিতা করেছেন। কিন্তু এখানে কি বলছেন? ভক্তিবাদ, জ্ঞান, কর্ম, ভক্তি। একটা মানে চৈতন্য নিজের মনের মধ্যে আনতে হবে। একটা নিজেকে আত্মশক্তির বিকাশের পক্ষে আত্মসচেতনতা খুবই দরকার। আর এরই মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যাবে। তাই রবি ঠাকুরের কথা এখানে খুব মনে পড়ে গেল। মসজিদে আল্লাহ নেই, মন্দিরে ভগবান নেই, চার্চে যিশু নেই, ভগবান আছে এই মানুষের মধ্যে, ভগবান আছে কর্মের মধ্যে। শ্রমজীবী মানুষ, কর্মজীবী, যারা কর্মে আসক্তি আছে, যারা কর্মকে ভালোবাসে, লাগুক কাদা, লাগুক ধুলাবালি, যারা কাজ করছে তাদেরকে ভালোবাসো, তাহলেই তুমি ঈশ্বরকে পাবে। মন্দিরে ঈশ্বর নেই, মন্দিরে আরাধনা করা, উপাসনা করে ঈশ্বরকে পাওয়া যাবে না। মসজিদে নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে না।
আর চার্চে প্রার্থনা করে যিশুকে পাওয়া যাবে না। ভগবান আছে সকল মানুষের মধ্যে, খেটে খাওয়া মানুষের মধ্যে, রবীন্দ্রনাথের কথা। তাই আমরা দেখছি যে এখানে এখানে পুরোহিততন্ত্রকে এখানে একটা আঘাত। রবীন্দ্রনাথ পুরোহিততন্ত্রের পুরো বিরোধিতা করেননি, কিন্তু আমরা এখানে দেখছি রামমোহন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের একটা মূল কথা ছিল পুরোহিততন্ত্রকে মানা উচিত না, পুরোহিত দরকার নেই, কোনো মাধ্যম দরকার নেই। ভক্তিবাদ, ভক্তি করলেই মন থেকে নিজেকে চিনতে পারলে, নিজের প্রতি ভালোবাসা, নিজের সচেতন। আমরা প্রত্যেকটা মানুষ নিজেকে চিনি না, আমরা প্রত্যেকটা মানুষ নিজেকে নিজেকে বুঝি না, নিজে কি করছি জানি না। আমরা অন্যায় করে বলি আমরা ন্যায় করছি। আমরা কোনটা ন্যায় কোনটা অন্যায় আমার মনের মধ্যে চৈতন্য হয় না। তাই আমরা এখানে দেখছি যে দেবেন্দ্রনাথের সঙ্গে আমাদের কেশবচন্দ্রের মতবিরোধ হয়ে গেল। দেবেন্দ্রনাথের খ্রিস্টান প্রীতি ছিল না, দেবেন্দ্রনাথের ইংরেজদের প্রতি অন্ধ ভালোবাসা ছিল না, দেবেন্দ্রনাথের মধ্যে চৈতন্য প্রীতি ছিল না, দেবেন্দ্রনাথ জাতিভেদ প্রথার বিরুদ্ধে বলেননি। এইবার আমরা দেখব যে কেশবের মধ্যে কি ত্রুটি। কেশব তো খুব ভালো ভালো কথা বললেন, খুব ভালো কথা। কেশবের মধ্যে চৈতন্য প্রীতি ছিল, এটা তো ভালো কথা। ভক্তিবাদ, এটা তো খুব ভালো কথা। তিনি রামকৃষ্ণের সংস্পর্শে এসেছেন কেশবচন্দ্র। রামকৃষ্ণ পরমহংস দেব, যত মত তত পথ, যত মত তত পথ। বহু ধর্মের মানুষ আছে, কিন্তু সব ধর্মের সারবস্তু এক। ঈশ্বর, আল্লাহ, গড সব একই বস্তু, নাম আলাদা আলাদা। তো এই এই রামকৃষ্ণের সান্নিধ্যে এসেছেন কেশবচন্দ্র। তিনি রামকৃষ্ণের আদর্শকে উপলব্ধি করেছেন। তাই তাই রামকৃষ্ণ যেমন আদর্শে অনুপ্রাণিত হয়েছেন কেশবচন্দ্র, তাই হিন্দু দেবদেবীকে বিশ্বাস করেছেন। রামকৃষ্ণ কালী মাতাকে তার শ্রদ্ধেয় দেবী হিসাবে জীবনে গুরুত্ব দিয়েছেন। তাই দেবদেবীর উপরে বিশ্বাস কেশবচন্দ্রের আমরা লক্ষ্য করছি। তাহলে কি কেশবচন্দ্র আদি যে ব্রাহ্ম সমাজ আর এমনি ব্রাহ্ম সমাজ রামমোহনের নেতৃত্বে সংগঠিত পরিচালিত, আর আদি ব্রাহ্ম সমাজ সেটা হলো দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা পরিচালিত। আর ভারতের ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র, তার নারীদের প্রতি সিম্প্যাথি, তিনি বাল্যবিবাহের বিরোধিতা করেছেন, খুব ভালো কথা। তিনি নারীর স্বাধীনতা, নারীর লিবার্টিকে গুরুত্ব দিয়েছেন, ফ্রিডমকে গুরুত্ব দিয়েছেন, নারীর এডুকেশনকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু নারীর যে উচ্চ শিক্ষা, এই উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন নারীদের থাকা উচিত না। এইখানে কেশবচন্দ্রের মধ্যে আমরা দেখছি একটা দুর্বলতা, এটা একটা দোষ ত্রুটি আমরা দেখছি যে কেন মেয়েরা হায়ার এডুকেশন পাবে না। স্ত্রী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। এ কি স্ত্রী শিক্ষা? এটা একটা আংশিক স্ত্রী শিক্ষা। আর বাল্যবিবাহের বিরোধিতা করেছেন, খুব ভালো কথা। কিন্তু তিনি নিজের উদ্যোগে অল্প বয়সের ছেলের সঙ্গে অল্প বয়সের মেয়ের বিয়ে দিয়েছেন। আমরা দেখেছি নারীদের তিনি উচ্চশিক্ষার বিরুদ্ধে বলেছেন। আর 14 বছরের সুনীতি দেবীর সঙ্গে, 14 বছরের সুনীতি দেবী একটা কন্যা, আর কোচবিহারের হিন্দু রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণ, তার বিবাহ হয়েছে। নৃপেন্দ্র নারায়ণের বয়স 18 বছরের কম ছিল, আর সুনীতি দেবীর বয়স ছিল 14। ছেলেদের বয়স ছিল তখন আইনত 18 বছর, আর মেয়েদের বয়স ছিল বিবাহের ক্ষেত্রে 16 বছর।
তাহলে 16 বছরের জায়গায় সুনীতি দেবী ছিলেন কত বছরে? 14 বছরে। আর 18 বছরের বয়সের কম ছিল তোমার কুচবিহারের হিন্দু রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বয়স 18-র কম ছিল। তাহলে কোথায় গেল কেশবচন্দ্রের আদর্শ? বাল্য বিবাহের বিরোধিতা করা। তাহলে তার এই কাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্ববিরোধী আদর্শ কেশবচন্দ্রের মধ্যে ছিল। এবার আমরা আসছি, কেশবচন্দ্রের সাঙ্গপাঙ্গ কারা ছিলেন? দ্বারকানাথ ঠাকুর, দুর্গামোহন বসু এরা এরা কিন্তু তার সহকর্মী ছিল। কিন্তু আমরা দেখলাম যে কেশবচন্দ্রের এই যে তোমার কি বলবো নারীদের অল্প বয়সে বিয়ে দিচ্ছে, তিনি যে উদ্যোগ নিচ্ছে, তাহলে ভারতের যে ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্রের নেতৃত্বে গড়ে উঠেছিল সে আদর্শচ্যুত হলো, আদর্শে থাকতে পারল না। তখন তার সহকর্মী দ্বারকানাথ ঠাকুর, দুর্গামোহন এরা, এই শিবনাথ শাস্ত্রী এরা কিন্তু ভারতের ব্রাহ্ম সমাজ ছেড়ে দিয়ে নতুন একটা ব্রাহ্ম সমাজ গঠন করলেন 1878 সালে। এই ব্রাহ্ম সমাজ কি? এই ব্রাহ্ম সমাজ সাধারণ ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ। আর এবার কেশবচন্দ্র 1880 সালে আর একটা বিধান ঘোষণা করলেন, নববিধান ঘোষণা করলেন। এই নববিধান হলো, নববিধান অনুযায়ী নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হলো। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে কেশবচন্দ্র সেন তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, ভারতের ব্রাহ্ম সমাজ 1866। তারপর তার মধ্যে মতবিরোধ হয়ে গেল, বিভিন্ন ইস্যুতে আমি আলোচনা করলাম। তারপরে 1878 সালে আরেকটা ব্রাহ্ম সমাজ তৈরি হয়ে গেল, সেটা হলো নববিধান ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ। ভারতের কেশবচন্দ্রের ব্রাহ্ম সমাজ, ভারতের ব্রাহ্ম সমাজ। আর তারপরে তার অনুগামীরা তার সঙ্গে মতবিরোধ হয়ে তারা কি করলো? তারা করলো তোমার তারা তৈরি করলো তোমার সাধারণ ব্রাহ্ম সমাজ, হ্যাঁ, সাধারণ ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্র তারপরে 1880 সালে নববিধান ব্রাহ্ম সমাজ তৈরি করলেন। কেশবচন্দ্র যে নববিধান ঘোষণা করলেন তাতে সেই অনুযায়ী নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা দেখছি যে ব্রাহ্ম আন্দোলন নিয়ে ভাঙন ধরল। ব্রাহ্ম আন্দোলন যেটা রামমোহনের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, যা রামমোহন মারা যাওয়ার পরে সেটাকে নতুন করে প্রাণ সঞ্চার করেছিলেন এবং যেটাকে আরও মজবুত করেছিলেন, তার জনপ্রিয় করে তুলেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তারপরে কেশবচন্দ্র তার বিশ্বস্ত অনুগামী মনে করেছিলেন, কেশবচন্দ্রকে তোমার দায়িত্ব দিয়েছিলেন, তাকে উপাধি দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন, আচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন, সম্পাদক পদে অধিষ্ঠিত করেছিলেন। কিন্তু তারপরে তার সঙ্গে মতবিরোধ হলো এবং সেই তার শিষ্য কেশবচন্দ্র নতুন একটা ব্রাহ্ম সমাজ, ভারতের ব্রাহ্ম সমাজ 1866 সালে গঠন করলেন। কি তাই তো? আর তারপরে আমরা দেখলাম কেশবচন্দ্রের সঙ্গে মতবিরোধ হয়ে গেল কি কি কারণে, আমি আলোচনা করলাম, ভিডিও আবার রিপিট দিয়ে শুনবে। তার এসব কারণে দেখা গেল যে কেশবচন্দ্রের সঙ্গে তার তার সহকর্মীদের মতবিরোধ হয়ে গেল। শিবনাথ শাস্ত্রী, তোমার এই সমস্ত ব্যক্তি, দুর্গামোহন বসু, তারা বেরিয়ে আসলেন একটা নতুন ব্রাহ্ম সমাজ, সেটা হলো কি সাধারণ ব্রাহ্ম সমাজ। আর তারপরে বর্তীকালে অর্থাৎ 2 বছর পর 1880 সালে কেশবচন্দ্র আর একটা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। সেই ব্রাহ্ম সমাজ হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ। তাইলে আমরা যেটা দেখছি যে ব্রাহ্ম সভা থেকে ব্রাহ্ম সমাজ যেটা সংগঠিত হয়েছিল, ধারাবাহিকভাবে আজকে আমরা এইতে কয়েক দশক ধরে দেখছি। আমরা তোমার 19 শতকের মানে কি বলবো, 19 শতকের দ্বিতীয় দশক, তৃতীয় দশক, চতুর্থ দশক, পঞ্চম দশক এবং ষষ্ঠ দশক এবং সপ্তম দশক, এই যে বছর ধরে চলেছিল, সেই আন্দোলনটা স্থিমিত হয়ে গেল ব্রাহ্ম সমাজের। তবু একটা কি, যে সামাজিক কুসংস্কার এবং সামাজিক আন্দোলন এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে
ব্রাহ্ম আন্দোলনের কথা আমরা মনে রাখব এবং ভালো করে গুরুত্ব দিয়ে এগুলি পড়ব, এই বলে আজকের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম।